দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে রীতিমতো দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হলো। আপনাদেরকে প্রত্যেকেই আপনারা জানবেন, এক্সিট পোলে যেভাবে বিজেপি হাওয়া বইছিল বাংলায়, কিন্তু একদমই না। এক্সিট পোলের কাছাকাছি যাওয়া বিজেপির সংখ্যা তো দূরস্থ, রীতিমতো দেখা যাচ্ছে তারা 10-12 টপকাতে পারছে না। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের হাওয়া দেখা যাচ্ছে, বঙ্গে বইছে দিদি হাওয়া এবং দিল্লিতে বইছে মোদি হাওয়া। কিন্তু কেন এরকম হলো বলুন তো? সবাই বলছেন যে কেন এরকম হলো, এরকম কি হওয়ার ছিল? আপনারা বলবেন প্রত্যেকে, আপনারা তো এক্সিট পোল করেছিলেন। এক্সিট পোলে কিন্তু আপনারা তো 23টা দেখিয়েছিলেন বিজেপি, তৃণমূল কংগ্রেসের 15টা দেখিয়েছিলেন এবং আদার্স দেখিয়েছিলেন 4টে, কিন্তু সেটা তো হলো না। অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করবেন, কিন্তু দেখুন না, এক্সিট পোল আমরা বারবার বলেছি, সম্ভাব্য বলেছি, বারবার সম্ভাব্য কথাটাকে রেখেছি। এক্সিট পোল যেভাবে সারা দেশ জুড়ে মোদি হাওয়া বইছিল, কার্যত দেখা যাচ্ছে যেখানে আগলিবার 400 পার বলা হচ্ছিল, তো সেক্ষেত্র থেকে দাঁড়িয়ে আমরা আমাদের বিশ্লেষণে এবং আমাদের টিমের যে একটা বিশ্লেষণ, সেটা আপনাদের কাছে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু আপনারা বলবেন যে সত্যিই কি এই রকম হওয়া উচিত ছিল? অনেকেই বলছেন, বিজেপি কার্যকর্তারাও অনেকেই বলছেন, বা সবাই বলছেন। ইতিমধ্যে দেখুন, লড়াই বিজেপি দিয়েছে বিরোধী দল হিসেবে, কিন্তু যে জায়গাটা তারা তুলে ধরতে পারেনি এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের কাছে, দুর্নীতিটা সাধারণ মানুষ তথা গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ইস্যু হয়নি। কেন বলুন তো? আপনারা প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করবে, কেন দিদি? সেই ইস্যুর মিডিয়াও অনেক রেজ করেছে, ভয়েস সবাই অনেক রেজ করেছে, কিন্তু সেই যে ইস্যু, দুর্নীতি তো সবার ক্ষেত্রে হয়নি। চাকরির ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে, রেশনের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে, কিন্তু সেটা গ্রাম বাংলা জুড়ে সেই দুর্নীতিটার থেকেও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মী ভাণ্ডার। এই মুহূর্তে বলাই যায় যে লক্ষ্মী ভাণ্ডার আর জিতে গেল। কার্যত দেখা যাচ্ছে যে বাংলায় লক্ষ্মী ভাণ্ডারের জয়, বিজেপির সাংগঠনিক পরাজয়। কারণ কেন যাচ্ছে, বিজেপি হাওয়া বইলেও, মানুষ বিজেপিকে চাইলেও, কিন্তু বিজেপি সাংগঠনিক যে বুথ ভিত্তিক যে সমস্ত সংগঠন আছে বিজেপির, সেটা অনেক ক্ষেত্রে মজবুত নয়, সেটা অনেক ক্ষেত্রে সাংগঠনিক দিক থেকে মজবুত নয়। আমি প্রথমেই একটা প্রতিবেদন আজকে করতে চাই, আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে একটা অনুরোধ করতে চাই, প্লিজ দয়া করে আবার 2021-এর সন্ত্রাসের আবহ যাতে না সৃষ্টি হয়, যাতে আপনার দায়িত্ব কিন্তু আরও বেড়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার চেষ্টা করছি, আপনার দায়িত্ব কিন্তু আরও বেড়ে গেল। মানুষ আপনাকে বিপুল ম্যান্ডেটে ক্ষমতায় আনছে, বা মানুষ আপনাকে বিপুল ম্যান্ডেটে ক্ষমতায় আনছে। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের তথা বিজেপি কর্মী বা বিরোধী যারা আছেন, তাদের যারা কর্মী আছে, ইতিমধ্যেই চারদিকে সন্ত্রাসের আবহ সৃষ্টি হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে অনুরোধ করবো, প্লিজ সন্ত্রাসের আবহ বাংলাকে ছোট না করে। এটা জয়, রাজনীতিতে জয় পরাজয় দুটোই থাকবে, কেউ জয়ী হলে কারো পরাজয় হবেই অবশ্যই। কিন্তু একটা জিনিস মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার চেষ্টা করবো, প্লিজ আপনি দেখার চেষ্টা করুন যে যাতে প্রশাসনিক ব্যাপারটা অনেক ক্ষেত্রে স্ট্রং থাকুক। কারণ রেখা পাত্র, অলরেডি দেখা যাচ্ছে রেখা পাত্র তিনি অভিযোগ করেছেন তার স্বামী, তার বাচ্চা, তার শাশুড়ি সহ তার বাড়িকে আগুনে পুড়িয়ে দেয়া হবে। আপনারা বুঝতে পারছেন কতটা আশঙ্কিত এই মুহূর্তে দাঁড়িয়ে। আরও একটা কথা আমি বলতে চাই, যে ক্ষেত্র থেকে দাঁড়িয়ে জয় পরাজয়ের খেলা হয়েছে, অবশ্যই এক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপির, অনেকেই বলবেন যে আপনারা তো বলেছিলেন অনেক সিট পাবে, আপনারা হঠাৎ এখন পাল্টি খাচ্ছেন কেন? পাল্টি খাওয়ার বিষয় নয়, আমরা সাংবাদিকতা করি, আমাদের যেটা মনে হয়েছে যখন যে পরিস্থিতিতে যে কথাটা বলা উচিত সেই কথাটাই আমরা বলেছি। আর বঙ্গ টিভি বেশিরভাগ ক্ষেত্রে আমার ওপিনিয়ন আমি রাখি না, একটাই ওপিনিয়ন। কালকে আমাদের টিম ভিত্তিক যেটা এসেছিল রিপোর্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, তাও আপনাদেরকে বলে দিয়েছিলাম যে সম্ভাব্য 23টা আসন। তাতেও আপনারা অনেকে বলেছেন আপনি 23টা কেন বলছেন, আপনি আরও বেশি বলুন, আপনি মহুয়া মৈত্র জয়ী হবে না, সায়নী ঘোষ জয়ী হবে না, আপনারা অনেকেই আমাকে বলেছেন। আমি কমেন্ট বক্স
অবশ্যই পড়েছি। আপনারা অনেকেই বলেছেন যে দিদি এইগুলো জয়ী হবে না, রানীমা জয়ী হবে, আপনারা অনেকেই বলেছিলেন, কিন্তু আমাদের যা মনে হয়েছে আমরা সেটা রাখার চেষ্টা করেছি। এখনো পর্যন্ত আপনাদেরকে একটা জিনিস বলতে পারি যে রাজনীতি সাধারণ আমাদের যে জনগণ আছে, পশ্চিমবঙ্গবাসী যারা আছেন, তারা কিন্তু এই ধর্ম নিয়ে রাজনীতিটা ঠিক পছন্দ করেন না। তারা বুঝিয়ে দিলেন যে ধর্মের ভিত্তিতে রাজনীতি নয়, পেটের লড়াই। এবং আরও একটা জিনিস দেখা গেল যে বিজেপি সরকার, অর্থাৎ ভারতবর্ষে যে সরকার আছেন, মোদী সরকার যাকে বলা চলে, কার্যত দেখা যাচ্ছে বিজেপির যে সরকার, সেই সরকার কিভাবে মানুষকে উন্নতি করছে, কিভাবে মানুষকে ডাইরেক্ট বেনিফিশিয়ারি করছে, সেগুলো ঠিক বোঝানোর ক্ষেত্রে কি কোনো খামতি রয়ে গেল? কারণ আবাস যোজনা থেকে শুরু করে জনমুখী প্রকল্পগুলো, আর না কোথাও গিয়ে দাঁড়িয়ে আমি একটা কথা বলছি, ধর্মের ইস্যু তো একদম, ধর্ম পশ্চিমবঙ্গবাসী সবসময় ধর্মের ইস্যুটাকে বড় করে দেখে না। পশ্চিমবঙ্গে কিন্তু এই ধর্মের ইস্যু দিয়ে রাজনীতি যেটা সম্ভব নয়, এটাও যেমন একদিকে প্রমাণ করলো, তেমন ডাইরেক্ট সরকার টু পাবলিক কি হয়েছে, লক্ষ্মী ভান্ডার ডাইরেক্ট মানুষের অ্যাকাউন্টে গেছে। তাহলে এরপরে কি কেন্দ্রীয় সরকার ভেবে দেখবে 26-এর আগে ডাইরেক্ট মানুষকে কিভাবে বেনিফিশিয়ারি করা যায়, সরকার টু মানুষে কি করে কানেক্ট করা যায়, যাতে মাঝখানে তৃণমূল কংগ্রেস না থাকে, সেক্ষেত্র থেকে রেশন চুরি, সেক্ষেত্র থেকে আবাসে চুরি, সেক্ষেত্র থেকে যদি ডাইরেক্ট যারা সত্যিকারের গরিব মানুষ যাদের টাকা পাওয়া উচিত তাদেরকে যদি ফিরিয়ে দিতে পারতো, তাদেরকে যদি ডাইরেক্ট বেনিফিশিয়ারি করতে পারতো, তাহলে ভোট বাক্স হয়তো আজকে এই কথা বলতো না। সত্যিকারে আমরা যে কথা বলতে পারি যে বিজেপির যে আপনাদেরকে বলবো প্রার্থী রীতিমতো দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার কবে দিল বলুন তো, দীর্ঘদিন পর বিজেপির প্রার্থী লিস্ট। আরও দেখা যাচ্ছে দ্বিতীয় দফাটা বার করতেও 1 মাস সময় লেগেছিল, সেক্ষেত্রে বিজেপি প্রার্থীরা অনেকেই পিছিয়ে গেছিলেন প্রচারে, যে ক্ষেত্র থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা স্টেপে, একটা মঞ্চে 42টা প্রার্থী দিয়েছিল, একটা মঞ্চেই কিন্তু 42টা প্রার্থী একবারে ঘোষণা করেছিল। সেক্ষেত্রে তারা প্রচারের দিক থেকে কিন্তু অনেকাংশে এগিয়েছে। জিনিস আমি বলতে পারি যে এই সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেস কিন্তু পুরোপুরি ধরে রাখতে পারলো। সংখ্যালঘু ভোট ব্যাংকে কোথাও কিন্তু ছাপ ফেলতে পারলো না বিজেপি বা এই যে বিরোধী জোট কংগ্রেস এবং সিপিএম। তারা কিন্তু কোথাও দেখা গেল তারা কিন্তু কোথাও আঁচ ফেলতে পারলো না। সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের কাছে সুরক্ষিত থাকলো, কারণ সংখ্যালঘু মানুষরা এখনো পর্যন্ত বিজেপির উপর বা এই বিরোধী শক্তির উপর তারা ভরসা করতে পারলো না, তারা তৃণমূল কংগ্রেসকেই আঁকড়ে ধরে থাকলো। কিন্তু এক্ষেত্র থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অনেক বেশি এই মুহূর্তে মানুষের প্রতি সহযোগী হওয়া উচিত। কারণ কেন, যে ভোটের রেজাল্ট, যে বিপুল ম্যান্ডেটে তারা এসেছে, 2021-এর আবহ যাতে না তৈরি হয়, যাতে অত্যাচারের শিকার মানুষকে না হতে হয়, সেক্ষেত্র থেকে দাঁড়িয়ে বারবার করে একই জিনিস আমি বলবো, আপনারা একটু প্রশাসনিক ব্যাপারটা সক্রিয় করুন, যাতে চারদিকে সন্ত্রাসের আবহ আমরা দেখলাম বিষ্ণুপুর থেকে শুরু করে যাদবপুরে সিপিএমের পার্টি অফিস থেকে শুরু করে ম্যান্ডেট রেখেছে, সাধারণ মানুষ তার মতামত রেখেছে, সাধারণ মানুষ তার কথা বলেছে, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যে সন্ত্রাসের আবহ না সৃষ্টি হয়, আমি ইতিমধ্যেই রিকোয়েস্ট করব একই কথা। কারণ কেন বারবার করে সাধারণ মানুষ অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনিও একদিন বিরোধী দলনেত্রী ছিলেন, তখন কিন্তু আপনি সেই জিনিসটা ভেবে দেখবেন যে বিরোধী দলনেত্রী যখন আপনি ছিলেন তখনও কিন্তু এখানে শাসক দল ছিল, তো আপনার ভূমিকাও এখন ঠিক ততটাই হওয়া উচিত বিরোধীদের ক্ষেত্রে। তারা তাদের ম্যান্ডেট রাখার চেষ্টা করেছে, তারা তাদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করেছে, তারা তাদের রাজনীতি করেছে, কিন্তু আপনাকেও কিন্তু যথেষ্ট সক্ষম থাকতে হবে এই মুহূর্তে প্রশাসনিক দিকটা একদমই যাতে আলগা না হয়, এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এতটাও উচ্ছ্বাস প্রকাশ পায় যাতে না পায় যে যাতে বিরোধীদের উপর আক্রমণ হয়, বিরোধীরা যাতে আক্রমণের শিকার হয়, এটা কিন্তু আপনাকে যথেষ্টভাবে লক্ষ্য রাখতে হবে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে, আপনাদেরকে বারবার বলছি, এক্সিট পোলের রিপোর্ট বা আমরা বঙ্গ টিভির এক্সিট পোল যেভাবে রিপোর্ট করেছিলাম যে মোদি আবহ চলছিল, সেক্ষেত্রে দেখা গেল সংখ্যালঘু ভোট 30% ভোট এখানে কিন্তু ম্যাটার করে। যদি বিজেপি মনে করে সংখ্যালঘু ভোট আমাদের চাই না, সংখ্যালঘু ভোট আমাদের দরকার নেই, আমরা অমনিই ক্ষমতায় এসে যাব, সেটা নয়। আর একটা জিনিস, ধর্মের রাজনীতি
বাংলার মানুষ পছন্দ করে না। এইটা দুক্ষেত্রেই, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও যেমন, বিজেপির ক্ষেত্রেও তেমন। আচ্ছা, সংখ্যালঘু ভোট ব্যাংক কিন্তু তৃণমূল কংগ্রেসকে জয়ী করতে পারলো, তাহলে সংখ্যাগুরু ভোট ব্যাংক কোথায় গেল? আপনাদের এত ধর্ম যে করলেন, কোথায় গেল সংখ্যাগুরু ভোট ব্যাংক? কেন অযোধ্যার ছাপ ফেলতে পারলো না, রাম মন্দিরের ছাপ? কেন সংখ্যালঘু 70% ভোট যাদের আশা করেছিলেন আপনারা, তারা কেন আপনাদেরকে ভোট দিল না? তারা কেন বিতাড়িত করলো? কেন তৃণমূল কংগ্রেসকে তারা চাইলো? কিসের জন্য? এই প্রশ্নগুলো তো এসেই যায়, এই প্রশ্নগুলো থাকবে। আর বড় ধাক্কা আপনাদেরকে একদম, আমি বারবার কিন্তু একটা জিনিস আপনারা প্রত্যেকে আমার পুরনো প্রতিবেদন দেখে নেবেন, বলবেন এখন রোজিনা বলছে এটা না। এই যে মানে এই যে দেখা যাচ্ছে ওবিসি সার্টিফিকেট 5 লক্ষের উপর বাতিল হওয়া, এটাকে বিজেপির সমর্থন করা, এই 5 লক্ষ যতজন আছে সবাইকে কিন্তু বাতিল করে দেয়া, এটা কিন্তু একটা বড় সড়ো ধাক্কা। আমি যেটা বলেছিলাম বারবার যে এটা কিন্তু ডাইরেক্ট মানুষ এইটাই উপভোক্তা ছিল, ডাইরেক্ট মানুষ বেনিফিশিয়ারি ছিল, সেখান থেকে দাঁড়িয়ে পুরোটা ক্যান্সেল করে দেয়া, এটা কিন্তু একটা বড় আঁচ পড়েছে ভোটে। একবার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, জয়ের আনন্দে মেতে উঠুন। জয়ের আনন্দ কারণ বিষাদের কারণ হয়ে যায়, বারবার এই একই বার্তা দেওয়ার চেষ্টা করছি বঙ্গ টিভির তরফ থেকে। অবশ্যই আপনাদেরকে বিভিন্ন রাজনৈতিক মহলের মতামত আমি আরও বেশি করে আমি দেওয়ার চেষ্টা করব। এখনো পর্যন্ত যে রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে আমার কথা হয়েছে তিনি কি জানিয়েছেন যে সবারই মতো আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছিল এমনটাও হতে পারে এক্সিট পোলের রেজাল্ট। তিনি বলছেন যে সম্ভাবনার কথা ধ্রুব সত্যি প্রতিষ্ঠা করতে পারে অনেক সময়, তাই এটা নিয়ে বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছিল। তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লাগাতার যে ফলাফলকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিতে চাননি। তিনি বলেছেন এক্সিট পোল নিয়ে কিন্তু আপনারা রীতিমতো দেখা যাচ্ছে আপনারা এই ফলাফল নিয়ে কিন্তু মাতামাতি করবেন না। শাসক দল কিন্তু যা দাবি করেছিল সেটাই মিলে যাচ্ছে। মহিলা ভোট 50% মহিলা ভোট কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ঝুড়িতে গেছে, কারণ তারা চাই 1000 টাকা করে যেটা পাচ্ছে সেটাই যাতে পায়। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে 3000 টাকা দেবো শুভেন্দু অধিকারী বারবার বললেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এসে যখন বলে দিলেন যে 100 টাকা হলেও বাড়বে, সেক্ষেত্রে মানুষ খুব একটা বেশি আগ্রহ প্রকাশ করেনি। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন বঙ্গ টিভি। নমস্কার।